ইন্দোনেশিয়ার এক তরুণ দম্পতি সংসারের শুরুটা ছিল খুব সুখ আর স্বপ্নে ভরা। তারা যেমনটা চেয়েছিল একদিন তাদের সংসার পূর্ণ হবে একটা সন্তানের আগমনে। প্রতিটা দিন তারা ভবিষ্যতের সেই আশা আঁকড়ে ধরে পার করছিল, কিন্তু অজান্তেই যেন অশুভ কোনো ছায়া এসে ভর করল তাদের সুখের দুনিয়ায়। প্রথমে ছোট ছোট অঘটন, পরে একের পর এক ভয়ঙ্কর ঘটনা, যা দেখে তারা আতঙ্কে শিহরিত হয়ে উঠল। ভৌতিক শক্তির উপস্থিতি তাদের নিঃশ্বাসকেও থমকে দিল। রায়হান চুপচাপ সবকিছু সহ্য করে গেলেও তার স্ত্রী বারবার প্রশ্ন তুলতে লাগলেন, কোথা থেকে শুরু হলো এসব অশুভ ঘটনা? কেন তাদের জীবনে নেমে এলো এই অদ্ভুত ভয়ালো ছায়া? ধীরে ধীরে সত্যিটা স্পষ্ট হতে লাগলো। কোনো এক অদৃশ্য প্রতিশ্রুতি যেন রক্ত দিয়ে লেখা, যা তাদের জীবনকে গ্রাস করতে চাইছে। তারা কি শেষ পর্যন্ত নিজেদেরকে এই অন্ধকার থেকে মুক্ত করতে পারবে, নাকি সবকিছু ভেঙে গিয়ে তাদের সুখের সংসার অকালে শেষ হয়ে যাবে? এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজতে হলে জানতে হবে জাঞ্জি দারহা, যার বাংলা অর্থ রক্ত দিয়ে লেখা প্রতিশ্রুতি। তাহলে চলুন দেখে আসি সেই অশুভ প্রতিশ্রুতির রহস্য, যা বদলে দিয়েছে এক সুখী দম্পতির জীবন। তো গল্পের শুরুতেই আমরা দুজন স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে দেখতে পাই। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই বোন। এদের ভিতর ছোটবেলা থেকেই খুব ভালো একটা বন্ডিং। ছেলেটার নাম রায়হান আর মেয়েটার নাম দিনদা। তারা সবসময় একসঙ্গে খেলা করত। একদিন স্কুল ছুটি হওয়ার পর তারা পুরাতন একটা ফ্যাক্টরিতে আসে। মূলত তারা অদ্ভুত রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করত। তাছাড়া রায়হানের ভেতর একটা অলৌকিক শক্তি ছিল। সেই শক্তির ব্যাপারে দিনদা জানার পর থেকে তার এটার প্রতি আরো বেশি আগ্রহ হয়ে ওঠে। মূলত রায়হানের ভেতর অদৃশ্য কিছু দেখার পাওয়ার ছিল। এসব জানার পর দিনদা সবসময় রায়হানের কাছে বাহানা করত এই সমস্ত কিছু দেখানোর জন্য এবং তাকে শেখানোর জন্য। তার জন্যই আজ তারা এই পুরাতন ফ্যাক্টরিতে এসেছে, যাতে তারা অদৃশ্য শক্তি এখানে দেখতে পায়। ফ্যাক্টরির ভেতরে এসে তারা সম্পূর্ণ ফ্যাক্টরিটাকে এক্সপ্লোর করতে থাকে। দিনদা অবলীলায় একটা মেশিনের উপর উঠে গিয়ে তার ভাইকে বলে, কই আমি তো এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তখন রায়হান তাকে অদৃশ্য শক্তি দেখানোর জন্য বলে, তোমার মন আর চোখ স্থির করো, তারপর সোজাসুজি তাকাও, এরপর আস্তে আস্তে তোমার মাথাটা ঘোরাও, তাহলে তুমি দেখতে পাবে। রায়হানের কথা মতো দিনদা সেম তাই করে, কিন্তু এতেও দিনদা তার সামনে কোনো কিছুই দেখতে পায় না। তখন রায়হান মনে করে হয়তো আমরা তাদেরকে দেখার জন্য খুব আগ্রহী হয়ে খোঁজাখুঁজি করছি, তাই তারা আমাদেরকে দেখা দিচ্ছে না। চলো অন্য একদিন এসে দেখা যাবে। কিন্তু দিনদা নাসুরবান্দা, সে কোনো কিছু না দেখে যাবে না। ঠিক তখন রায়হান এক অদ্ভুত রকম জিনিস দেখে তার আত্মা কেঁপে ওঠে। সে চোখের সামনে লাল ভয়ঙ্কর ডিমন দেখতে পায়। আর তখন রায়হান চিৎকার করে এখান থেকে দৌড়ে পালানোর কথা বলে, কারণ সে বুঝতে পারছিল এই আত্মাটা তাদেরকে ছাড়বে না, আর তার কাছ থেকে বাঁচতে হলে তাদেরকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। তো দুই ভাই বোন দৌড়াতে গিয়ে হঠাৎ দিনদা পা স্লিপ করে নিচে পড়ে যায়। তখন সে দেখতে পায় তার পিছনে ওই আত্মাটা ধেয়ে আসছে। এটা দেখে দিনদা ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করে রায়হানকে ডাকতে থাকে। তখন দেখা যায় একটা ছেলে ঘুম থেকে জেগে ওঠে। এই হলো রায়হান। সে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এটা ছিল রায়হানের একটা দুঃস্বপ্ন, যেটা সে প্রায় প্রায় দেখে। রায়হান এইভাবে ঘুম থেকে উঠে গেলে তার ওয়াইফও জেগে ওঠে। এখন তার ওয়াইফ শিরিন জিজ্ঞেস করে, কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছ? রায়হান কোনো কিছু হয়নি বলে তারা আবারও দুজন ঘুমিয়ে পড়ে। তো পরের দিন রায়হান আর শিরিন গোসলের সময় দুজনেই বাচ্চা নিয়ে কথা বলছিল, কারণ তাদের অনেকদিন হয়ে গিয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর তারা এখন বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কারণ আত্মীয় স্বজনরাও তাদের কাছে বাচ্চার ব্যাপারে জানতে চায়। এরপর তারা যার যার অফিসে চলে আসে। শিরিন একটা কোম্পানিতে চাকরি করত। অফিসে আসলে শিরিনের সঙ্গে তার বান্ধবী টিয়াসের দেখা হয়। টিয়াস কফি খেতে খেতে উপরে যাচ্ছিল। সে শিরিনকেও কফি খেতে দেয়। শিরিন কফি মুখে নিতে তার বমি চলে আসে। সে দৌড়ে ওয়াশরুমে যায়। এতে তার মনে সন্দেহ হয়, তাই সে প্রেগনেন্সি কিট নিয়ে টেস্ট করে দেখে রিপোর্ট পজিটিভ। এটা দেখে শিরিন অনেক খুশি হয়। সে সবার প্রথমে রায়হানকে ভিডিও কল করে এই সুখবরটা দেয়। তারা এতদিন যেটা চাচ্ছিল সেটাই হয়েছে। রায়হানও এই নিউজটা জানার পর খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর রাতে দুজন বাসায় ফিরে একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারা তাদের অনাগত সন্তান নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে অনেক প্ল্যানিং করে। তারা বাচ্চাকে নিয়ে কিভাবে তাদের সময় কাটাবে, কিভাবে তাকে মানুষ করবে, সবকিছু। হঠাৎ করে তখন রায়হান কিছু একটা ছায়া দেখে চমকে যায়। আর রায়হানকে এমন অন্যমনস্ক দেখে শিরিন জিজ্ঞাসা করে,
করে হঠাৎ তোমার কি হয়েছে। তখন রায়হান বিষয়টাকে উড়িয়ে দেয়। ওই দিন রাতে রায়হান আবারও মাঝরাতে ঘুম থেকে জেগে গেলে শিরিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আবারও কোনো স্বপ্ন দেখেছো? রায়হান বলে, না, তেমন কিছু না, শুধু পানি খাওয়ার জন্য উঠেছি। এরপর সে পানি খাওয়ার জন্য বাইরে গেলে শিরিন লক্ষ্য করে তার রুমের লাইটটা অটোমেটিক অফ হয়ে গিয়েছে। তখন শিরিন লাইটের সুইচ দিলে লাইট অন হয় না। এইভাবে শিরিন কয়েকবার চেষ্টা করে, কিন্তু একবারও লাইট অন হয় না। এরপর সে যখন বিছানা থেকে উঠে মেন সুইচের কাছে যায় কি হয়েছে সেটা দেখার জন্য, তখন অটোমেটিক আবারও লাইটটা জ্বলে ওঠে। আবার যখন সে শোয়ার জন্য বিছানার কাছে আসে তখন আবারও লাইটটা বন্ধ হয়ে যায়। এসব কিছু দেখে শিরিনের বেশ ভয় লাগে। শিরিন বুঝতে পারছিল না হঠাৎ করে তার সঙ্গে কি হচ্ছে। সেখানে রায়হান আসলে শিরিন হঠাৎ করে রায়হানকে দেখে চমকে ওঠে। তারা দুজন দেখতে পায় তাদের ঘরের লাইট অটোমেটিক অফ অন হচ্ছে। রায়হান মনে করে লাইটে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই রায়হান যখন লাইট ঠিক করতে যায় তখন সে কারেন্টের শক লেগে নিচে পড়ে যায়। তো পরের দিন সকালে রায়হান শিরিনকে তার অফিসে দিয়ে নিজের অফিসে না গিয়ে বাসায় আসে, কারণ কাল রাতে তাদের রুমে আসলে কি হয়েছে সেটা দেখার জন্য। বাসায় ঢুকে সে বৃদ্ধ একটা মহিলাকে দেখতে পায়। এ মহিলা অনেক আগে তাদের বাড়িতে কাজ করত, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই বৃদ্ধ মহিলা অনেক আগেই মারা গিয়েছে। অর্থাৎ এখন এই মহিলাকে যে রায়হান দেখতে পাচ্ছে এটা হলো ওই বৃদ্ধ মহিলার আত্মা। রায়হান দেখতে পাচ্ছে কারণ তার ভেতরে ছোটবেলা থেকে অদৃশ্য শক্তি, আত্মা দেখার শক্তি ছিল। তখন বৃদ্ধ মহিলা রায়হানকে বলে, তোমার আমার কথা মনে আছে, কিন্তু তোমার মায়ের তো আমার কথা মনে নেই, তোমার মাকে আমার কথা বলো। তখন রায়হান মনে করে হয়তো উনি কাল রাতে তাদের বাড়িতে এসেছিল। তাই সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কি কাল রাতে আমাদের বাড়িতে এসেছিলে? তখন বৃদ্ধ মহিলা বলে, না, আমি আজই প্রথম এলাম। আর তখন রায়হান আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে একজন ডেলিভারি ম্যান এসে রায়হানদের বাড়িতে বেবি হুইল চেয়ার ডেলিভারি করে যায়। এটা রায়হান অর্ডার করেছিল। অফিস থেকে ফিরে বেবি হুইল চেয়ারটা দেখে শিরিন অনেক খুশি হয়। তারা দুজন তাদের অনাগত সন্তান নিয়ে খুব এক্সাইটেড। তারা দিন গুনতে থাকে কবে তাদের সন্তান এই পৃথিবীতে আসবে। তারা তাদের সন্তান নিয়ে খুব মজা করবে, আনন্দ করে ঘুরে বেড়াবে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল বাবা মা হওয়ার জন্য তারা কতটা খুশি, তাদের বিবাহিত জীবন নিয়ে তারা কতটা আনন্দে আছে। এরপর শিরিন যখন তার জন্য ফলের জুস বানাচ্ছিল তখন দেখতে পাই ওই বেবি হুইল চেয়ারটা একা একাই তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তখন সে এগিয়ে আসলে পিছন থেকে কেউ একজন এসে তার পা টেনে নিচে ফেলে দেয়। শিরিন ভয়ে চিৎকার করলে সেখানে দ্রুত রায়হান চলে আসে। তখন শিরিন রায়হানকে সমস্ত বিষয়টা খুলে বললে রায়হান বলে, এগুলো সম্পূর্ণ তোমার মনের ভুল, এসব চিন্তা করো না। তো যাই হোক, শিরিন এই বিষয়টাকে নর্মাল ভাবে নিতে পারে না। সে মোটেও বিষয়টাকে ভুলতে পারছিল না। তাই পরের দিন অফিসে এসে তার বান্ধবীকে বিষয়টা সে খুলে বলে। এটা শুনে টিয়াস শিরিনকে বলে, নিশ্চয়ই তোমার ঘরে কোনো অপশক্তি আছে। তখন শিরিন ভয় পেলে টিয়াসকে বলে, এর থেকে বাঁচার একটা উপায় আছে। আমার একজন পরিচিত কবিরাজ আছে, তুমি চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারো, উনি এসব অপশক্তি তাড়াতে পারে। একথা জানার পর শিরিন বাসায় এসে রায়হানকে টিয়াসের ওই চাচার কথা বলে। তাকে বাড়িতে এনে তন্ত্রমন্ত্র করালে কেমন হয়। একথা শুনে রায়হান বলে, এসব করার দরকার নেই, শুধু শুধু টাকা অপচয়। তুমি এসব নিয়ে বেশি ভেবো না, যত ভাববে তোমার কাছে এসব কিছু তত বেশি বিরক্তিকর মনে হবে। তারপর শিরিন বাথরুমে গেলে তার মনে হয় পিছন থেকে কেউ একজন তাকে স্পর্শ করছে, আর এটাতে শিরিন আরো বেশি ভয় পেয়ে যায়। তাই শিরিন পরের দিন অফিসে গিয়ে তার বান্ধবীকে জানায় রায়হান এসব কবিরাজে বিশ্বাস করে না, আর ও চায় না আমাদের বাড়িতে কোনো কবিরাজ আসুক। তবুও সে নিজের সিদ্ধান্ত নেয় সে একবার ওই কবিরাজ চাচার সঙ্গে দেখা করতে যাবে। এরপর শিরিন অফিস শেষ করে কবিরাজ চাচার বাড়িতে এসে তাকে সম্পূর্ণ বিষয়গুলো খুলে বলে। এরপর কবিরাজ শিরিনের সাথে তাদের বাড়িতে একটা ঝাঁটা নিয়ে এসে হাজির হয় এবং ঘরের চারপাশে ঘুরে দেখে যেখানে তার মনে হয় সেখানে ঝাঁটা থেকে একটা শলা ভেঙে পুঁতে রাখে। তখন হঠাৎ করে সে বাইরে থেকে কোনো একটা কালো ছায়ার আভাস পেলে পুরো ঝাঁটাটাই ওইদিকে ছুঁড়ে মারে এবং অশরীরী শক্তির উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এই বাড়ির মানুষ অনেক ভালো, তাই তোমাকে কিছু বলে না, এখান থেকে চলে যাও, ওদের কোনো ক্ষতি করো না। এরপর রাতে বাসায় যাওয়ার সময় কবিরাজ চাচা শিরিনকে মেসেজ করে জানায়, তোমাদের ঘর এখন সম্পূর্ণ নিরাপদ, আর কোনো ভয় নেই, সমস্ত বাড়ি সে বন্ধ করে দিয়েছে। তখন রায়হান জিজ্ঞাসা করে, তুমি ফোনে কি করছো? শিরিন মিথ্যা কথা বলে। সে বলে, কিছু না,
আমার বান্ধবীর সঙ্গে কথা বলছি। এদিকে রাস্তায় কবিরাজের সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। কেউ একজন এসে কবিরাজের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। কে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি থেকে নিচে নেমে দেখতে গেলে কবিরাজ আশেপাশে কাউকেই সেখানে দেখতে পায় না। তাতে কবিরাজের বুঝতে আর বাকি থাকে না কোনো অশুভ আত্মা তার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে। তখন কবিরাজ গাড়ির ভেতর থেকে ঝাড়ু বের করে ওই অশরীরী আত্মাকে ডাকতে থাকে, কিন্তু কিছুক্ষণ হয়ে গেলেও কেউ তার সামনে আসে না। কবিরাজ দ্রুত গাড়ি নিয়ে এখান থেকে চলে যেতে চায়। তখন পেছন থেকে একটা আত্মা এসে তার গলা চেপে ধরে। কবিরাজের সেখানেই খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। অন্যদিকে মাঝরাতে শিরিনদের বাড়িতে ওই বেবি হুইল চেয়ারটা একা একা ঘরের ভেতর চলতে থাকে। তার শব্দ পেয়ে শিরিন রায়হানকে ঘুম থেকে ডেকে তোলে। তারা দুজন বাইরে এসে দেখে হুইল চেয়ার সিঁড়ির নিচে পড়ে আছে। এইসব কিছু দেখে শিরিন একা একাই বলতে থাকে ওই ঘর নিরাপদ নয়, এখনো ওই ঘরে দুষ্ট আত্মা আছে। শিরিনের মুখে এসব কথা শুনে রায়হান বেশ অবাক হয়ে যায়। তখন বিষয়টা কি জানতে চাইলে শিরিন রায়হানকে কোনো কিছু না বলে রুমে চলে আসে। রায়হান বারবার করে কথাটা জানতে চায়। আসলে শিরিন কবিরাজের কথা রায়হানকে জানাতে চাচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে সে রায়হানকে সব সত্যি কথা বলে দেয়। বাড়িতে সে কবিরাজ নিয়ে এসেছে। কবিরাজ বাড়িটা বন্ধ করে দিয়েছে যাতে আর তারা তাদের কোনো ক্ষতি করতে না পারে। আর এই কথা শুনে রায়হান খুবই রেগে যায় আর বলে, তোমাকে না বলেছিলাম এসব কিছু করবে না, কেন আমার কথা শুনলে না? শিরিন বলে, এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। তুমি প্রতিদিন দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠো, হুইল চেয়ার আপনা আপনি চলে, আমাকে কেউ পিছন থেকে এসে স্পর্শ করে। আমি এসব আর সহ্য করতে পারছি না, আমি আমাদের ভালোর জন্য করেছি। এভাবে তারা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। রায়হান শিরিনের কাছে এসে তাকে শান্ত করে বলে, তুমি টেনশন করো না, তোমার সন্দেহ ঠিক, এই ঘরে অশুভ শক্তি আছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ভেতর অশরীরী খারাপ আত্মা দেখার সুপার পাওয়ার আছে, কিন্তু আমি কখনো এই ক্ষমতাটাকে ইউজ করতে চাইনি। সব সময় চেয়েছি আর 5টা সাধারণ মানুষের মতো আমার জীবনযাপন করতে। তাই আমি তোমাকে বলছি, তুমি এই অপশক্তি নিয়ে যত ভাববে, তাদের যত তোমার কাছে আসতে দেবে, ওরা তত তোমাকে বিরক্ত করবে। এসব কিছু নিয়ে ভেবো না, তাহলে তুমি আমি দুজনেই ভালো থাকবো আর ওরা আমাদের বিরক্ত করতে পারবে না। পরদিন সকালে টিয়াস অফিসে এসে শিরিনকে জানায়, কবিরাজ কাল তোমাদের বাড়ি থেকে ফেরার সময় মারা গিয়েছে। এই খবর পেয়ে শিরিন রায়হানকে আর টিয়াসকে সাথে নিয়ে কবিরাজের বাড়িতে আসে। সেখানে রায়হান ঢুকতেই কিছু একটা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই বিষয়টা শিরিন লক্ষ্য করে এবং রায়হানের কাছে গেলে রায়হান স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। বাড়িতে ফিরে শিরিন বারবার রায়হান কেন এমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, সে কবিরাজের বাড়িতে কি দেখেছে এই বিষয়টা জিজ্ঞেস করে, কিন্তু রায়হান বলে সে কিছুই দেখেনি। তখন শিরিন তার কথা বিশ্বাস করতে চায় না, বরং বলে, আমি তোমাকে দেখেছি, তুমি অদ্ভুতভাবে কিছু একটার দিকে তাকিয়েছিলে। তখন রায়হান বলে, তুমি এসব নিয়ে একটু বেশি চিন্তা করছো, আমরা ভালো আছি, এখন থেকে ভালো থাকবো। এ কথা শুনে শিরিন রেগে গিয়ে বলে, তাহলে কবিরাজের কি দোষ ছিল, সে কেন মারা গেল? তখন রায়হানও আর চুপ থাকে না, সেও রাগ করে শিরিনকে বলে, কবিরাজের মৃত্যুর জন্য সম্পূর্ণ তুমি দায়ী, কারণ তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম এই বাড়িতে কাউকে ডেকো না, তুমি কেন তাকে বাড়িতে নিয়ে এসেছিলে? শিরিন বলে, তার মানে তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমি যেটা করেছি সেটা ভুল, আমি আর এই বাড়িতে থাকবো না। এই বলে সে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে চায়। তখন রায়হান তাকে এসে বাধা দেয় আর বুঝিয়ে বলে, তুমি যেখানে যাও এরা তোমাকে বিরক্ত করবে, তাই বলছি এদের কথা মনে করো না। শিরিন বলে, তুমি বলো তাহলে এখন আমি কি করব? রায়হান তাকে জড়িয়ে ধরে বলে, আমি সবকিছু ঠিক করে দেব। তো যাই হোক, রাতে আবারও রায়হানের কারোর ডাক শুনে ঘুম ভেঙে যায়। কে তাকে ডাকছে এটা দেখার জন্য সে বাইরে বেরিয়ে আসলে সে দেখতে পায় এটা তার ছোটবেলার চাচাতো বোন দিনদা। রায়হান তার বোন দিনদার সঙ্গে কথা বলতে আসলে সুযোগ বুঝে দিনদা একটা রুমের ভেতর রায়হানকে আটকে দরজা বন্ধ করে দেয়। রায়হান অনেক চেষ্টা করে এই দরজা খোলার, কিন্তু সে কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। এদিকে শিরিনের ঘুম ভেঙে গেলে সে তার পাশে রায়হানকে দেখতে না পেয়ে অনেক চিন্তিত হয়ে যায়। তাই সে দ্রুত রায়হানকে খুঁজতে বের হয়।
ঠিক তখন দিন্দা শিরিনের উপর অ্যাটাক করে তাকে সিঁড়ি থেকে ঠেলে নিচে ফেলে দেয়। অন্যদিকে রায়হান অনেক কষ্ট করে তার রুমের দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে আসে, আর শিরিনকে এমন ভাবে পড়ে থাকতে দেখে সে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। তবে প্রশ্ন হলো, কেন রায়হানের বোন তাদেরকে এমন ভাবে বিরক্ত করছে? সেদিন কি এমন হয়েছিল যে কারণে রায়হানের বোন তার উপর প্রতিশোধ নিতে চায়? তা আমরা একটু পরেই জানতে পারবো। শিরিনের কি অবস্থা সে বিষয়ে রায়হান ডক্টরের কাছে জানতে চাইলে ডক্টর তাকে জানায় এখনো পর্যন্ত তারা কোনো কিছু বলতে পারছে না তাদের বাচ্চার কোনো সমস্যা হয়েছে কিনা। তবে শিরিন মাথায় অনেক আঘাত পেয়েছে। এরপর শিরিনের জ্ঞান ফিরে আসলে শিরিনের কাছে টিয়াসকে রেখে রায়হান তার চাচির সঙ্গে দেখা করতে আসে এবং জানতে চায় দিনদার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে সে এখন তাদেরকে বিরক্ত করছে। এদিকে টিয়াসের হাত থেকে একটা কাপ পড়ে ভেঙে গেলে সে হাউস ক্লিনারকে ফোন করে এসব কিছু পরিষ্কার করতে বলে। সেখানে হাউস ক্লিনার আসলে হাউস ক্লিনার তাদেরকে দেখে অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে। তাকে দেখে বোঝা যাচ্ছিল তার ভেতর হয়তো কোনো অশুভ শক্তি ভর করেছে। তখন ওই হাউস ক্লিনার শিরিন আর তার বান্ধবীর দিকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে। তারা দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। শিরিন নিজেকে বাঁচানোর জন্য তার হাতের কাছে রাখা একটা গ্লাস দিয়ে হাউস ক্লিনারের মাথায় আঘাত করে আর এখান থেকে পালিয়ে যায়। তখন শিরিনের চিৎকার চেঁচামেচি শুনে সিকিউরিটি এসে হাউস ক্লিনারকে আটকায়। মূলত ক্লিনারকে দিনদার আত্মা পজেস করে নিয়েছিল। অন্যদিকে শিরিন বাইরে বেরিয়ে দিনদার হাত থেকে রক্ষা পায় না। লিফটের কাছে আসতে দিনদার আত্মা শিরিনের গলা জোরে চেপে ধরে। শিরিনকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে রায়হান চলে আসে। রায়হানের উপস্থিতি টের পেয়ে দিনদার আত্মা এখান থেকে পালিয়ে যায়। তখন শিরিন রায়হানকে দেখে রাগে ভয়ে তাকে মারতে শুরু করে আর বলে, কেন আমাদেরকে এখানে একা ছেড়ে গিয়েছিলে? আর একটু হলেই ও আমাদের সবাইকে মেরে ফেলতো। রায়হান বলে, আমি তো খুঁজতে গিয়েছিলাম, কে আমাদের বিরক্ত করছে। তো যাই হোক, রায়হান শিরিনকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে আসে। গাড়িতে শিরিন রায়হানকে জিজ্ঞেস করে ওই মহিলাটাকে। তখন রায়হান বুঝতে পারে শিরিন দিনদার আত্মাকে দেখেছে। তাই রায়হান বলে, আমি জানতে পেরেছি কে আমাদের বিরক্ত করে। ও আসলে আমার চাচাতো বোন দিনদা। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। দিনদার এসব অশরীরী শক্তির প্রতি খুব আগ্রহী ছিল। একদিন আমরা একটা বড় ডিমনের মুখোমুখি হই। তারপর দিনদা মৃতদের জগতে গিয়ে তার বাবার সাথে দেখা করে। আর সেখান থেকে আসার পর আমাকে দিনদা জিজ্ঞেস করেছিল আমরা যদি কখনো মৃত আত্মাদের জগতে চলে যাই তাহলে আমি তার সঙ্গে দেখা করব কিনা। আমি ওকে কথা দিয়েছিলাম সবসময় ওর সাথে থাকবো। সেই সাথে আমরা নিজেদের আঙ্গুল কেটে রক্ত দিয়ে ব্লাড প্রমিস করেছি, যদি আমরা মারা যাই তবুও একে অপরের পাশে থাকবো। এরপর ও পড়াশোনার জন্য বাইরে চলে যায়। আর এখন দিনদার মার কাছ থেকে জানতে পেরেছি ও নাকি কালো জাদু শিখেছিল এই আত্মাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তখন রায়হান আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রিভিল করে। সেটা হলো রায়হান সবসময় দিনদাকে বোনের মতো দেখলেও দিনদা ছোটবেলা থেকে রায়হানকে প্রচন্ড ভালোবাসত। সে বলে আমাদের বিয়ের খবরটা পেয়ে ও ঝামেলা করার চেষ্টা করেছিল। তখন আন্টি ওকে বাধা দিলে দিনদা তার কোনো কথা শুনতে চায় না। এক পর্যায়ে তাকে রুমের ভেতরে আটকে রাখা হয়। তারপর সে তার অত্যাধিক শক্তি দিয়ে দরজা ভেঙে তার মাকে অ্যাটাক করে এবং সে আমাদের প্রমিসের কথা মনে করে সুইসাইড করে যাতে আমাকে সে আত্মার জগতে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এসব কিছু শুনে শিরিন অনেক ভয় পেয়ে যায় আর রায়হানকে জিজ্ঞেস করে তাহলে এখন আমাদের কি হবে। রায়হান বলে তুমি ভয় পেও না, আমি আত্মাদের জগতে গিয়ে দিনদার সঙ্গে একবার দেখা করে আসব। শিরিন বলে এই সমস্ত কিছু আমার কাছে পাগলামি ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছে না। তবে রায়হান তার কোনো কথায় পাত্তা না দিয়ে শিরিনকে দিনদার মায়ের কাছে নিয়ে আসে। শিরিনকে তার কাছে রেখে আত্মাদের শহরে যাবে দিনদার সঙ্গে দেখা করতে, কারণ রায়হানদের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। সে তার জন্য তার স্ত্রী সন্তানের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এরপর রায়হান ছোটবেলায় যে ফ্যাক্টরিতে এসে অশরীরী আত্মার মুখোমুখি হয়েছে সেখানে আসে। কিছুক্ষণ পর রায়হান দিনদাকে দেখতে পায় এবং তাকে ফলো করতে শুরু করে। রায়হান দিনদার কাছে গেলে দিনদা ধাক্কা মেরে রায়হানকে নিচে ফেলে দেয়। রায়হান সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর রায়হান চলে আসে দিনদার সেই মৃত আত্মার জগতে। দিনদা এইভাবে রায়হানকে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে শিরিন ঘুম থেকে উঠে দিনদার মায়ের কাছে রায়হানের কথা জিজ্ঞেস করে। তখন দিনদার মা শিরিনকে রায়হানের সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। সে বলে আমি অনেক করে নিষেধ করেছিলাম, কিন্তু ও তোমার আর তোমার সন্তানের ভালোর জন্য একবার হলেও আত্মাদের জগতে গিয়ে দিনদার সঙ্গে কথা বলতে চায়।
আমি ওকে অনেক বাধা দিয়েছি, কিন্তু ও আমার কোনো বাধা শোনেনি। একথা শুনে শিরিন খুব ঘাবড়ে যায়। এখন তার কি হবে না জানি। সেখানে রাইহান কি অবস্থায় আছে, দিনদা তার কোনো ক্ষতি করে দেবে না তো। তাই শিরিন দৌড়ে বাইরে বের হয়। বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞেস করে, এখানকার বন্ধ পুরনো ফ্যাক্টরিটা কি তুমি চেনো? কাজের মেয়ে জানায় হ্যাঁ, সে চেনে। এরপর শিরিন আর দেরি না করে কাজের মেয়েকে নিয়ে ওই ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাইহানকে দেখা যায় সে বাসায় এসে শিরিনকে ডাকতে থাকে। তখন দিনদা এসে বলে, কেউ তোমার ডাক শুনতে পারবে না, কারণ তুমি এখন আত্মাদের জগতে আছো, পৃথিবীতে নেই। সবকিছু ফেলে আমার কাছে চলে এসেছো। তাছাড়া এখন আর আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, আমাদের কেউ দেখতে পারবে না, বিরক্ত করতে পারবে না। এখানে শুধু তুমি আর আমি আছি। আমার এখানে ফিরে আসার জন্য তোমাকে ধন্যবাদ, আর আমাকে মাফ করে দিও শিরিনকে ওইভাবে বিরক্ত করার জন্য। এই বলে দিনদার আত্মা রাইহানকে জড়িয়ে ধরে। তখন রাইহান বলে, দেখো আমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তোমার সঙ্গে এখানে দেখা করতে এসেছি। এখন আমাদের যার যার ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেওয়া উচিত। আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি। এখন তুমি আমাকে শিরিনের কাছে ফিরে যেতে সাহায্য করো। তখন দিনদা বলে, তুমি বোঝার চেষ্টা করো, তুমি ওই জগৎটাকে ছেড়ে এসেছ। বিশ্বাস না করো তাহলে আমার সাথে চলো। এই বলে সে রাইহানকে বাস্তবতা দেখাতে নিয়ে আসে। তখন রাইহান দেখতে পায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত তার ওয়াইফও চলে এসেছে। তাকে অনেক করে ডাকাডাকি করলেও তার জ্ঞান ফিরছে না। এরপর শিরিন দ্রুত রাইহানকে নিয়ে হসপিটালে চলে যায়। এসব কিছু দেখে রাইহানের ভীষণ খারাপ লাগে। তখন দিনদা রাইহানকে বোঝায়, সে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি তো তোমাকে পাওয়ার জন্য আত্মহত্যা করেছি। একথা শুনে রায়ান রেগে গিয়ে বলে, তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছ, এটাকে ভালোবাসা বলে না। তখন দিনদা বলে, তাহলে তুমি এখানে না আসলেই পারতে। রাইহান বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, যার কারণে এখানে এসেছি। কিন্তু তোমাকে যেমন প্রতিশ্রুতি দিয়েছি ঠিক তেমনই আমার একটা সংসার আছে, অন্য একটা জগৎ আছে। আমি ওদেরকেও প্রতিশ্রুতি দিয়েছি, সুন্দর একটা সংসার করব, ওদের দায়িত্ব নেব, আমার সন্তানকে মানুষ করব। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ভালো থাকতে দেখে তোমারও ভালো থাকা উচিত। তো যাই হোক, এসব কিছু শোনার পর দিনদা বুঝতে পারে আসলে সে হয়তো ভুল করছে। রাইহানের সুখ তার স্ত্রী সন্তানের সাথে। তাই সে রাইহানকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর জোরে তাকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে মারে। অর্থাৎ দিনদার ভেতর কোনো কিছু পরিবর্তন হয়নি। এদিকে হসপিটালে রাইহানের অবস্থা খুবই খারাপ, বিপি কমে যেতে থাকে। এটা দেখে শিরিন ভয় পেয়ে ডক্টরদের ডাকতে থাকে। ডক্টর এসে বারবার ইলেকট্রিক শক দেয়, কিন্তু তবুও কোনো লাভ হচ্ছিল না। তখন শিরিন দৌড়ে রাইহানের কাছে আসে আর তাকে ডেকে বলে, তুমি যেমন দিনদার কাছে প্রতিশ্রুতি দিয়েছো তেমন আমাকেও দিয়েছ। তোমার জীবন আমার কাছে আছে, তুমি এইভাবে আমাদেরকে ভুলে যেও না। প্লিজ আমাদের কাছে ফিরে এসো। আমাকে কথা দিয়েছো সুখের একটা সংসার করবে, আমাদের সন্তানকে মানুষ করবে। অন্যদিকে দেখা যায় দিনদার ভেতর মূলত শক্তিশালী ডিমন ভর করেছে, যে কিনা রাইহানকে পুরোপুরি শেষ করে দিতে চায়, এই আত্মার শহরে আটকে রাখতে চায়। ওই ডিমন গিয়ে রাইহানকে গলা চেপে ধরে। রাইহান বিষয়টা বুঝতে পেরে জোরে দিনদাকে ধরে রাখে এবং রাইহানের ছোটবেলার কথা মনে করে, সে কিভাবে ছোটবেলায় ডিমনের হাত থেকে দিনদাকে বাঁচিয়েছিল। তখন রাইহান চিৎকার করে দিনদাকে ডেকে বলে, ফিরে আসো দিনদা, আমাকে আমার জগতে ফিরে যেতে দাও। আমি জানি কখনো তুমি আমার সঙ্গে কোনো অন্যায় করতে পারো না। তখন দিনদাকে ছেড়ে দিয়ে ওই ডিমনটা এখানে চলে আসে, আর দিনদা খারাপ ডিমন থেকে মুক্তি পেয়ে যায়। এখন দিনদা ভালো একটা আত্মা। তাই সে রাইহানকে জড়িয়ে ধরে আবারও তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং রাইহানকে তার জগতে ফিরে যেতে দেয়। এদিকে হঠাৎ করে রাইহানের জ্ঞান ফিরে আসে। রাইহানের জ্ঞান ফিরেছে দেখে শিরিন অনেক খুশি হয়, আনন্দে কান্না করে দেয়। মনে হচ্ছিল তারা দুজনে আবার নতুন জীবন ফিরে পেয়েছে। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।